Dear learners, welcome to the third part of video on narration. I hope you all are well. I am also well by the grace of Almighty. Those who have missed my previous videos on narration, you may visit my channel Anwar Academy to watch those videos. Dear learners, basically 5 kinds of sentences are used in the reported speech of a direct narration, and in this tutorial I am going to tell you how to change these sentences while transforming it into an indirect narration. অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে ব্যবহৃত বিভিন্ন সেন্টেন্সকে ইনডাইরেক্ট করতে হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে ব্যবহৃত বিভিন্ন সেন্টেন্স যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পরিবর্তন করতে হয় সেই নিয়ম, সেই পদ্ধতি এখন আমি তোমাদের দেখাবো। I hope you will be with me till the end of the video. So let's get started. Assertive sentence. তোমরা জানো যে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকতে পারে। যদি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ এর বাক্যটি অ্যাসার্টিভ হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের এই পদ্ধতি, এই নিয়ম ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। ইনডাইরেক্ট করার সময় আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট বিষয়ে আমার পূর্ববর্তী ভিডিও রয়েছে, তোমরা ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারো। তো প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, এরপরে আমরা সে অথবা সেইট, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে সেইট, অথবা টেল অর টোল্ড। রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে এবং এটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেল, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা টোল্ড লিখব। এরপরে অবজেক্ট লিখতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস রিপোর্টেড স্পিচ যে ইনভার্টেড কোমার ভিতরে থাকে সেই ইনভার্টেড কোমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। এরপর আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এরপরে ভার্ব টেন্স অনুযায়ী, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব রিপোর্টিং ভার্ব এর উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে থাকে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও কারেসপন্ডিং পাস্ট টেন্স হবে, অর্থাৎ ভার্বের নিয়ম অনুযায়ী ভার্ব পরিবর্তন হবে। এরপরে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ আমরা লিখব। তাহলে চলো এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট, রাজু said I have done the work. রাজু বলল আমি কাজটি করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনভার্টেড কোমার মধ্যে রয়েছে যে বাক্যটি I have done the work, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, এরপরে ভার্ব থাকবে, তারপরে
অতিরিক্ত শব্দ, এক্সটেনশন। তাহলে এটি যেহেতু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এটিকে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন আমাদের উপরের এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। চলো দেখি ইনডাইরেক্ট ন্যারেশন। প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটি রয়েছে এখানে রাজু, এটি আমরা লিখব। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, আমরা এখানে সে আছে, আমরা সেইড লিখব, সেইড। এখানে যেহেতু অবজেক্ট নাই আমরা লিখব না, যদি অবজেক্ট থাকতো তাহলে সেইড না লিখে আমরা টুল ব্যবহার করতাম, সেইড। এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা একটা দ্যাট ব্যবহার করব কনজাংশন হিসেবে, এবং এটি কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণেই আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করেছি। এরপরে দ্যাটের পরে আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এটা রিপোর্টেড স্পিচ, ডাইরেক্ট ন্যারেশনের এটি একটি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট শুরুতে লিখতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে আই। আমার পূর্বের ভিডিওতে আমি বলেছি যে রিপোর্টেড স্পিচে ব্যবহৃত সকল ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাই এখানে আই রাজুকে ধরে কি হবে, হি হবে। আর যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, সেহেতু রিপোর্টেড স্পিচের ভার্বও পরিবর্তন হবে, অর্থাৎ পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ ডান দি ওয়ার্ক, এটি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, তাই এটাকে আমাদের পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। এবং পাস্ট পারফেক্ট করার সময় অবশ্যই সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যেটি দেওয়া আছে সেটি আমাদের লিখতে হবে, ডান দি ওয়ার্ক। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব। He said to me, I can help you. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনভার্টেড কমার ভিতরে এই বাক্যটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের উপরের স্ট্রাকচারটি ফলো করতে হবে। ইনডাইরেক্ট, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, এখানে হি আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্বের জায়গায় সেইড টু আছে। রিপোর্টিং ভার্বের জায়গায় যদি সেইড টু থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় এখানে যেহেতু সেইড পাস্ট টেন্স, তাই এখানে আমরা কি লিখব, টোল লিখব। এবং যেহেতু সেইড টু এর পরে অবজেক্ট রয়েছে তাই আমরা এখানে টোল ব্যবহার করলাম। তোমরা ইচ্ছা করলে সেইড টু লিখতে পারো, টোল্ড। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বলবে, বিকজ দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহার করতে হয়। এবং এখানে প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট রয়েছে আই। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে এখানে কি হবে, হি হয়ে যাবে। আর তোমরা জানো যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাই রিপোর্টেড স্পিচের ভার্বটিও কারেসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তরিত হবে, অর্থাৎ ক্যান হয়ে যাবে কুড। আর তোমরা এটাও জানো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু এগুলো মডেল ভার্ব। এই মডেল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে হেল্প আছে, হেল্প ই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, বিকজ কুড হচ্ছে একটা মডেল ভার্ব এবং মডেল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপরে এখানে অবজেক্ট হিসেবে কি আছে, ইউ। তোমরা জানো যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটি সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে পরিবর্তন হবে, তাহলে ইউ। মি কে ধরে এখানে মি হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে তাকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে
ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে কিভাবে সেটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। তাহলে চলো দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ এর বাক্যটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এটি ডব্লিউএইচ ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় আমরা শুরুতেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব এখানে আস্ক অথবা আস্কড, প্রেজেন্ট টেন্স হইলে আস্ক, পাস্ট টেন্স হইলে আস্কড। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে আমরা সেটি লিখব, প্লাস রিপোর্টেড স্পিচের শুরুতেই যে ডব্লিউএইচ ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি থাকবে সেটি লিখব, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড শুরুতে লিখতে হবে। তারপরে আমরা আবারও রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেটি আছে সেটি লিখব, সাবজেক্টের পরে আমরা ভার্ব লিখব, ভার্বটি পরিবর্তন হবে আগের নিয়মে। তারপরে এক্সটেনশন। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন অবশ্যই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত হবে, অর্থাৎ এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। প্রথমে যেমন সাবজেক্ট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তারপরে ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকে। হ্যাঁ, এই স্ট্রাকচারে তোমাদের লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে রিপোর্টেড স্পিচের এই বাক্যটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয়। উদাহরণ, ডাইরেক্ট, Father said to me, where are you going now? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই ডাইরেক্ট ন্যারেশনের ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার দিয়ে। তাই এটিকে আমরা উপরের স্ট্রাকচার অনুসারে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। ইনডাইরেক্ট, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফাদার আছে, ফাদার লিখব। এরপরে সেড টু এর পরিবর্তে যেহেতু রিপোর্টেড স্পিচের এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমরা আস্কড ব্যবহার করব। এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাই আমরা আস্ক ব্যবহার না করে আস্কড। রিপোর্টিং ভার্বের পরে এখানে অবজেক্ট আছে, আমরা অবজেক্টটা লিখব এবং এবার এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে প্রথমে কি লিখতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার রয়েছে, এই হোয়ার শুরুতে আমরা লিখব। এরপরে যথারীতি সাবজেক্ট, অর্থাৎ এই প্রশ্নবোধক বাক্যটি আর প্রশ্নবোধক বাক্য থাকবে না, সেটি একটা অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত হবে, অর্থাৎ শুরুতে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে অতিরিক্ত শব্দ যদি থাকে সেগুলো আমরা লিখবো। তো আমরা প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড লিখলাম, এরপরে আমরা এই বাক্যের সাবজেক্ট যেটি আছে সেটি লিখবো। এই বাক্যের সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা ভার্ব রয়েছে, একটা আর এবং একটা গোয়িং। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটি হেল্পিং হয় এবং পরেরটা প্রিন্সিপাল হয় এবং এর মাঝখানে যে নাউন প্রোনাউন থাকে সেটি হয় এই বাক্যের সাবজেক্ট। তাই আমরা শুরুতে সাবজেক্ট লিখব। সাবজেক্ট এখানে ইউ আছে, ইউ সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে, ধরে এখানে
আই হয়ে যাবে। তারপরে তোমরা জানো যে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য এবং যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে তাই এটিও পরিবর্তিত হয়ে পাস্ট টেন্সে রূপান্তরিত হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এটি পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে। তাহলে হোয়ার পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়্যার আয়ের সঙ্গে ওয়াজ হয়, এরপরে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, হোয়ার আই ওয়াজ গোয়িং। আর নাও থাকলে এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, নাও থাকলে ইনডাইরেক্ট নারেশনে এটি দেনে রূপান্তরিত হয়। চলো এবার আরো একটি উদাহরণ দেখে নিই আমরা। ডাইরেক্ট নারেশন। হি said to me why did you tell Eli? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনভার্টেড কমার ভিতরে এই বাক্যটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড হোয়াই দিয়ে, তাই এটিকে আমরা উপরের নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। চলো দেখি কিভাবে পরিবর্তন হয়। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, এখানে said to আছে পাস্ট টেন্স, তাই এখানে আমরা asked না লিখে লিখব হচ্ছে asked। রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে, আমরা অবজেক্ট লিখব, এরপরে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স রয়েছে ডব্লিউএস ওয়ার্ড হোয়াই, এরপরে সাবজেক্ট রয়েছে ইউ সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরবে, অবজেক্টকে ধরে এখানে আই হয়ে যাবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ইন্টারোগেটিভ বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এখানে রিপোর্টিং ভার্বটিও পাস্ট টেন্সে রয়েছে। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স তাই রিপোর্টেড স্পিচের ভার্বেরও পরিবর্তন হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে এটা পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার এরকমটি হয়ে থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হেল্পিং ভার্ব আমাদের হ্যাড নিতে হয় এবং এরপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল V3। তো একইভাবে আমরা ইউ সাবজেক্ট ছিল, অবজেক্টকে ধরে আই হয়েছে, এখানে ডিড পাস্ট ইনডিফিনিট আছে, এটাকে পাস্ট পারফেক্ট করার জন্য আমরা হেল্পিং ভার্ব হ্যাড লিখব এবং এরপরে তোমরা দেখতে পাচ্ছ V3 দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব আছে যে টেল, এটার পাস্ট পার্টিসিপল টোল্ড হয়, আর তারপরে কি আছে এ লাই আছে, এরপরে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ দিব, বিকজ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী, ডিয়ার লার্নার্স, you are getting clear about how to change indirect interrogative sentence within the reported speech of a direct narration. সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের দেখাবো ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এটি ইয়েস নো কোশ্চেন হয়, দ্যাট ইজ ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি। এসব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয় সেটি এখন তোমাদের দেখাবো। তো চলো আমরা দেখে নিই। তো ইনডাইরেক্ট করার সময় প্রথমে আমাদের যথারীতি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে আমরা ভার্ব লিখব। রিপোর্টিং ভার্বের পরিবর্তে আক্স অথবা আক্সড, প্রেজেন্ট টেন্স হলে আক্স এবং পাস্ট টেন্স হলে আক্সড লিখতে হবে। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে আমরা লিখব, এরপরে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা হয় ইফ লিখব নতুবা ওয়েদার লিখব। এরপরে আবার যথারীতি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অতিরিক্ত শব্দ প্লাস ফুল স্টপ। এইভাবে ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন
করতে হয় এই স্ট্রাকচারে। চলো এবার দেখে নিই আমরা কিছু উদাহরণ। ডাইরেক্ট নারেশন। টিচার said to the students, have you finished your writings? টিচার তার শিক্ষার্থীদেরকে প্রশ্ন করেছে যে তোমরা কি তোমাদের লেখা শেষ করেছো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি রয়েছে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি শুরু হয়েছে ভার্ব দিয়ে। কাজেই এটাকে আমরা যদি এখন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে চাই তাহলে আমাদের উপরের স্ট্রাকচারটি ফলো করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে চেঞ্জ করতে হয় এটা। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব টিচার, এখানে আছে টিচার। এখানে said to এর পরিবর্তে আমরা asked লিখব যেহেতু past tense রয়েছে। তারপরে অবজেক্ট রয়েছে the students, আমরা লিখলাম। এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু এই প্রশ্নবোধক বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই আমরা ইফও লিখতে পারি অথবা ওয়েদারও লিখতে পারি। এরপরে যথারীতি সাবজেক্ট লিখতে হবে। এখানে দুইটা ভার্ব রয়েছে, একটা হ্যাভ আর একটা ফিনিশ। এটা হেল্পিং, এটা প্রিন্সিপাল, এর মাঝখানে সাবজেক্ট আছে এবং এই সাবজেক্ট সেকেন্ড পারসন, তাই এটি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে কি হবে, দে হবে। তাহলে ইফ দে, এরপরে আমরা হ্যাভ আছে, এখানে কি লিখবো, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, এটি পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। দে হ্যাড, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড হয়, ফিনিশড। ইউর সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে এখানে দেয়ার লিখতে হবে। তারপরে যা আছে তাই রাইটিংস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় এবং এটি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কিভাবে এটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। এভাবে তোমরা নিজেই এখন থেকে একটা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে পারবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি দেখাবো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কিভাবে তাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। তাহলে চলো দেখে নিই। তো শুরুতেই ইনডাইরেক্ট করার সময় আমাদের প্রথমে আমরা স্ট্রাকচারটি দেখে নিই। ইনডাইরেক্ট ন্যারেশন, শুরুতে আমরা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট রয়েছে ডাইরেক্ট ন্যারেশনের সেটি লিখব। তারপরে এখন এই রিপোর্টেড স্পিচ যে ইম্পারেটিভ সেন্টেন্সে থাকবে, তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। তো যদি রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার লিখব। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস লিখব। যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট লিখব। আর যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিড লিখব। আর যদি কোনো কিছুই না বোঝায়, আদেশ, উপদেশ, অনুরোধ কিছুই না বোঝায়, সেক্ষেত্রে আমরা টিএল লিখব। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। অবজেক্টের পরে আমরা রিপোর্টেড স্পিচ যদি এই রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই মূল ভার্বের আগে একটা ইনফিনিটিভ টু ব্যবহার করব এবং এরপরে মূল ভার্ব, যেটা মূল ভার্ব থেকে পরবর্তী অংশ বসবে, পরবর্তী অংশ বসবে। এভাবে
আমরা রিপোর্টেড স্পিচে থাকা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। তাহলে চলো একটা উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশন। Father said to me, go home now. বাবা আমাকে বলল যে এখনই বাড়ি যাও। তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি রিপোর্টেড স্পিচের মধ্যে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটি দ্বারা কি বোঝানো হচ্ছে? আদেশ বোঝানো হচ্ছে। এবং বাবা এবং ছেলের মধ্যে এখানে আদেশের সম্পর্ক রয়েছে, অর্থাৎ বাবা ছেলেকে আদেশ দিতে পারে। যেহেতু এই রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ এবং এটি দ্বারা আদেশ বোঝাচ্ছে, তাই ইনডাইরেক্ট করার সময় আমরা প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটি আছে লিখব। সেই টু এর পরিবর্তে যেহেতু আদেশ বোঝাচ্ছে তাই আমরা অর্ডার লিখব। অর্ডার, পাস্ট টেন্স হয় অর্ডারড মি। এরপরে মূল ভার্ব কি রয়েছে? গো রয়েছে, এর পূর্বে একটা টু, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হোম, আর নাও থাকলে দেন হয়। এবার আমরা আরো একটা উদাহরণ দেখি। ডাইরেক্ট। টিচার said to the student read attentively. টিচার তার শিক্ষার্থীকে বলল যে মনোযোগ দিয়ে পড়ো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং টিচার স্টুডেন্টদেরকে ইউজুয়ালি অ্যাডভাইস করে, তাই আমরা ইনডাইরেক্ট করার সময় টিচার প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেই টু এর পরিবর্তে এখানে আমরা অ্যাডভাইসড লিখব। পাস্ট টেন্স অবজেক্ট রয়েছে, অবজেক্ট আমরা লিখব স্টুডেন্ট। ইম্পারেটিভ তাই মূল ভার্বের আগে শুধু টু ব্যবহার করতে হবে। রিড অ্যাটেন্টিভলি। এবার আমরা এগুলি ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো রিপোর্টেড স্পিচে, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে কিভাবে ইনডাইরেক্ট করতে হবে? He said to me, don't go there alone. সে আমাকে বলল সেখানে একা যেও না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটি ডু নট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা একটা হেল্পিং ভার্ব এবং এটি একটি নেগেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি নেগেটিভ হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় এটা যেহেতু নেগেটিভ নিষেধ করা বোঝাচ্ছে, আমরা এখানে সেই টু এর পরিবর্তে ফর বিড না লিখে বেড লিখব, যেহেতু পাস্ট টেন্স ফরবিড মি। যেহেতু ডু নট দ্বারা নিষেধ বোঝাচ্ছে এবং এর পরিবর্তে আমরা ফরবিড লিখেছি, তাই এই ডু নট আর লিখতে হবে না এবং এরপরে সরাসরি আমরা মূল ভার্বের পূর্বে ইনফিনিটিভ টু ব্যবহার করব, তারপরে যা আছে তাই অ্যালোন। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচে ব্যবহৃত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় এবং এটি দ্বারা যদি প্রস্তাব বোঝায়, মাই ফ্রেন্ড, তাহলে কিভাবে সেটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়? মাই ফ্রেন্ড said to me, let's
গো টু মার্কেট, চলো বাজারে যাই। এখানে রিপোর্টেড স্পিচের এই বাক্যটি ইম্পারেটিভ এবং এটি লেটস দিয়ে শুরু হয়েছে এবং এটি দ্বারা মূলত প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ যদি হয় এবং এটি দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনটি এভাবে হবে। তাহলে মাই ফ্রেন্ড সেই টু এর পরিবর্তে আমরা কি লিখব? এখানে আমরা প্রপোজড লিখতে পারি, প্রপোজড। প্রপোজড এর পরে আমরা একটা টু ব্যবহার করব, তারপরে কি আছে? মি আছে, তারপরে আমরা ড্যাড ব্যবহার করব, এরপরে লেটস আছে। এখন এখানে আস, যদি রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট হিসেবে উই থাকে তাহলে এখানে আমাদের উই লিখতে হবে এবং এরপরে একটা শুড। আর শুডের পরে আমরা জানি যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে গো টু মার্কেট। এইভাবে লেটস দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। আশা করি ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পারছো কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের দেখাবো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে এটিকে কিভাবে বা কোন নিয়মে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। তো চলো দেখে নিই। যদি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের শুরুতেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট লিখব। এরপরে এবং রিপোর্টেড স্পিচ অপারেটিভ হলে অপারেটিভ সেন্টেন্স দ্বারা মূলত মনের ইচ্ছা আর প্রার্থনা প্রকাশ পায়। তাই রিপোর্টেড স্পিচ দ্বারা যদি ইচ্ছা বোঝায় তাহলে আমরা এখানে উইশ লিখব, আর যদি প্রার্থনা বোঝায় তাহলে আমরা প্রে লিখব। তারপরে আমরা দ্যাট ব্যবহার করব এবং এরপরে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব। রিপোর্টেড স্পিচ যেহেতু মে দিয়ে শুরু হয় তাই মে হয়ে যাবে মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই নিয়মে তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। চলো উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশন। মাদার said to me, may Allah help you. তোমরা জানো যে অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয় এবং এরপরে সাবজেক্ট থাকে, এরপরে মূল ভার্বের বেস ফর্ম থাকে। তো যেহেতু রিপোর্টেড স্পিচের এই বাক্যটি অপারেটিভ সেন্টেন্স সেহেতু আমাদের উপরের নিয়মে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব মাদার, এখানে সেড টু। যেহেতু রিপোর্টেড স্পিচ দ্বারা প্রার্থনা বোঝাচ্ছে, এখানে আল্লাহর কথা উল্লেখ রয়েছে। তোমরা জানো যে প্রার্থনা মূলত আমরা আল্লাহ, ঈশ্বর, নিজ নিজ ধর্মের যারা স্রষ্টা তাদের কাছেই করে থাকি বা করা হয়। যেহেতু এখানে আল্লাহর কথা রয়েছে সেহেতু প্রার্থনা বোঝাচ্ছে, এই কারণে সেই টু এর পরিবর্তে আমরা এখানে প্রেইড লিখব, প্রেইড। তারপরে দ্যাট লিখব, তারপরে সাবজেক্ট কি আছে? আল্লাহ। আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে মে থাকলে তোমরা জানো যে মাইট হয় এবং মাইটের পরে মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হেল্প। ইউ সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরে কি হবে? মি হবে। আর যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে কি হবে? ডাইরেক্ট ন্যারেশন। দেখিনি। হি সেড টু মি, মে ইউ শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। তো এটা একটা অপারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু কোনো গডের কথা উল্লেখ নেই, আল্লাহর কথা উল্লেখ নেই, দেবতার কথা উল্লেখ নেই। এখানে মনের ইচ্ছা, কামনা প্রকাশ করা হয়েছে, তাই এটি দ্বারা ইচ্ছা বুঝাবে এবং ইচ্ছা বুঝাইলে আমরা ইনডাইরেক্ট করার সময় শুরুতে লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এখানে সেড টু এর পরিবর্তে উইশড
ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট ইউ, অবজেক্টকে ধরে আই, মে থাকলে তোমরা জানো যে মাইট বসে এবং এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে অতিরিক্ত অংশ যেটি আছে সেটি বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে রিপোর্টেড স্পিচে থাকা অপারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের দেখাবো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, অর্থাৎ এটি দ্বারা মনের আকস্মিক ভাবাবেগ, ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, বিশ্বাস ইত্যাদি প্রকাশ পায়, তাহলে কিভাবে এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। তো চলো আমরা দেখে নিই। ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রথমেই আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, এরপরে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, যদি আনন্দ বোঝায় আমরা এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ বোঝায় তাহলে আমরা সরো লিখব, যদি বিস্ময় প্রকাশ করা হয় তাহলে ওয়ান্ডার লিখব, যদি আক্ষেপ প্রকাশ করা হয় তাহলে রিগ্রেট লিখব। এরপরে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করব, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস এক্সটেনশন। চলো এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশন। The girl said to her mother, how nice the bird is. এটি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এটি শুরু হয়েছে হাউ দিয়ে। তাহলে রিপোর্টেড স্পিচ এর বাক্যটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে আমরা উপরের নিয়ম অনুযায়ী এটাকে পরিবর্তন করব। ইনডাইরেক্ট। দি গার্ল, প্রথমে আমরা সাবজেক্ট লিখব দি গার্ল, দি গার্ল। এখানে said to এর পরিবর্তে যেহেতু এটি দ্বারা আনন্দ বোঝাচ্ছে সেহেতু আমরা exclaimed, past tense আছে তাই exclaimed with, আনন্দ বোঝাচ্ছে এজন্য joy, তারপরে দ্যাট লিখব, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেটি আছে এখানে সাবজেক্ট রয়েছে বার্ড, দি বার্ড, এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, হয়ে যাবে পাস্ট টেন্স ওয়াজ, আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ থাকলে এর পূর্বে আমরা ভেরি ব্যবহার করি। হ্যাঁ, তারপরে নাইস যথারীতি যা আছে তাই এখানে বসবে। In this way you can change exclamatory sentence into an indirect narration. Dear learners, I think you have enjoyed the video. I thank you all for being with me and watching this video. I invite you to watch my next video on passage narration. Till then have a good day. Thank you.